তো এক কার্য দিবসে সবগুলো 16 জন সাক্ষী নেন। তো সেটা ইটসেলফ এটা একটা রেকর্ড বাংলাদেশের তুলনায়। আসিয়া হত্যা মামলা 1.5 মাসে শেষ হয়েছে, কিন্তু উচ্চ আদালতে এসে 1 বছরেও সেটা শুনানি হয়নি। যদি মৃত্যুদণ্ড দেয়া হয়ও এই মৃত্যুদণ্ড আসলে কার্যকর হয় না। আইনের প্রক্রিয়া চলবে। আমাদের মামলার সংখ্যা বর্তমানে 47 লক্ষের উপরে। কিছুদিন আগেও 45 লক্ষ ছিল, এখন 47 লক্ষ সামথিং আর কি। এখন সেই তুলনায় আমাদের বিচারকের সংখ্যা 2500 জন নিম্ন আদালতে, এবং আইনমন্ত্রী লাস্ট বলেছেন যে 1900 সামথিং আর কি বিচার কাজে আছে। তাহলে 1900 জন বিচারক যদি 47 লক্ষ মামলা ডিল করেন, মামলার ধীরগতি হবে, এটাই স্বাভাবিক। এবং মামলাগুলোতে আমরা দেখি বছরের পর বছর পেন্ডিং থাকে। এবং রামিসা হত্যা মামলায় যেটা হলো যে রামিসা রেপ অ্যান্ড মার্ডার কেস, এটা রেপ অ্যালং উইথ মার্ডার, এটা নারী শিশু নির্যাতন দমন আইনের 2000-এ এই আইনটা ইনেক্টেড হয়েছে নারী এবং শিশুদের সাথে যে ঘৃণ্য অপরাধগুলো এগুলো দূর করার জন্য। এই আইনে কিছু সময়সীমা দেওয়া আছে, যেমন এই আইনের 18 ধারায় বলছে তদন্ত করার সময়সীমাটা আসলে কত হবে। সেখানে বলছে যে যদি আসামি হাতে নাতে ধরা পড়ে তাহলে 15 কার্য দিবসের মধ্যে তাকে তার বিষয়ে তদন্ত রিপোর্ট দিতে হবে। যদি হাতে নাতে ধরা না পড়ে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে। এবং যদি এরপরেও না দিতে পারে, সেখানে তদন্তকারী কর্মকর্তা তার লিখিত ব্যাখ্যা সহ কেস ডায়েরি সহ কোর্টে উপস্থিত হবেন এবং বলবেন যে কি কারণে তিনি তদন্ত রিপোর্ট দিতে পারলেন না। কোর্ট সন্তুষ্ট হলে আরো 15 কার্য দিবস বর্ধিত করবেন। তাহলে আমাদের স্বাভাবিক হিসেবে 45 কার্য দিবসে পেয়ে যাওয়ার কথা একটা তদন্ত রিপোর্ট। এবার বিচারের বিষয়ে ওই একই আইনের 20 ধারায় বলছে যে একটানা বিচার হবে এবং 180 কার্য দিবসের মধ্যে বিচারটা শেষ হবে। অর্থাৎ আমাদের তাহলে 6 মাস বিচার পাওয়ার কথা। এবং রেপের ক্ষেত্রে এখানে স্পেশালি বলছে 9 ধারার ক্ষেত্রে যে সেখানে 90 কার্য দিবসের মধ্যে শেষ হবে। অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3 মাসের মধ্যে আমাদের স্বাভাবিক নিয়মে বিচার পাওয়ার কথা। তাহলে এই নিয়মটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যে এর মধ্যে বিচার পাওয়ার কথা, যেটা আইন বলছে। কিন্তু আমরা কখনোই দেখি না যে ওই আইনটাকে প্রতিপালন করে কোনো ধরনের বিচার কার্য শেষ হচ্ছে বা তদন্ত রিপোর্ট শেষ হচ্ছে। আমরা বরং দেখতে পাই যে বছরের পর বছর মামলা পেন্ডিং থাকে। একটা তদন্ত রিপোর্ট 15 কার্য দিবসে আসা তো দূরে থাকুক, একটা ডিএনএ টেস্ট রিপোর্টই 4 মাসে আসে না। তো এই যে সময়সীমার ব্যারিয়ারটা, এটা প্রতিপালন নিম্ন আদালতেই হচ্ছে না। রামিসা হত্যা মামলার ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ নেমে আসলো, মিডিয়াতে অনেক এই বিষয় নিয়ে অনেক কথা হলো, এটা চাঞ্চল্যকর মামলা সৃষ্টি হলো। তখন গভর্নমেন্ট অ্যাসিওর করলো যে না, আমরা এই মামলাটা তাড়াতাড়ি করবো, যেখানে মাত্র 1 কার্য দিবসে সবগুলো 16 জন সাক্ষী নেন। তো সেটা ইটসেলফ এটা একটা রেকর্ড বাংলাদেশের তুলনায়। কিন্তু বাংলাদেশের তুলনায় স্বাভাবিক নিয়মেই স্বাভাবিক মামলা শেষ হয় না। এখন এই মামলাগুলো শেষ হওয়ার পরেও এর আগেও আমরা দেখেছি যে আসিয়া হত্যা মামলা 1.5 মাসে শেষ হয়েছে, কিন্তু উচ্চ আদালতে এসে 1 বছরেও সেটা শুনানি হয়নি। তখন সবার মনে প্রশ্ন এসেছে যে যদি মৃত্যুদণ্ড দেয়া হয়ও এই মৃত্যুদণ্ড আসলে কার্যকর হয় না। মানুষের মনে এই প্রশ্নটা এসেছে, কেন কার্যকর হয় না? কেন মানুষ তো কার্যকর হতে দেখে না। মানুষ দেখে যে মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু কোনো এটা তো কার্যত কোনো প্রতিপালন হচ্ছে না। কারণ এই মামলাগুলো এসে হাইকোর্টে আপিল হয় এবং হাইকোর্টে বিচারকের সংখ্যা, বিচারপতির সংখ্যা মাত্র 100 জন সামথিং, 104-5 জন হয়। সেখানে আমরা বেঞ্চ পাই 10টা হিয়ারিং এর। তাহলে 20 জন বিচারপতি সারা বাংলাদেশের মামলার আপিল শুনবেন। এটা তো সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয় যে 20 জন মিলে কিভাবে এই লক্ষ লক্ষ মামলা শেষ করবেন, যেটা সম্ভব না। তখন দেখা গেল যে এখন শোনা হচ্ছে ডেথ রেফারেন্সের যে মামলাগুলো, এটা আজ থেকে 9-10 বছর আগে ডেথ রেফারেন্স শোনা হচ্ছে, এখন বর্তমানে শুনানিতে আছে। তাহলে স্বাভাবিক নিয়মে আজকে যে রায়টা হবে সেটা ডেথ রেফারেন্সের শুনানি শেষ হবে আগামী 10 বছর পরে। এটা যদি আমরা স্বাভাবিক নিয়ম বলি আমাদের দেশের প্রেক্ষাপটে। কিন্তু মাননীয় প্রধান বিচারপতি একটা স্পেশাল বেঞ্চ গঠন করলেন যে এই ধরনের মামলাগুলোর জন্য ওই স্পেশাল বেঞ্চে যেন তড়িৎ গতিতে শুনানি হয়। সেই স্পেশাল বেঞ্চ গঠন করলেন এবং রাষ্ট্রপক্ষ থেকেও মাননীয় অ্যাটর্নি জেনারেল বলেন যে এটা তড়িৎ গতিতে শেষ হবে এবং সেই জন্য পেপার বুক কে সম্পাদনের কাজ চলছে। এখন মামলার প্রসিডিওর এত লম্বা এবং এই যে দেখেন সবচেয়ে চাঞ্চল্যকর মামলা বাংলাদেশের মধ্যে এই রামিসা হত্যা মামলা অন্যতম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গিয়ে বলেছেন যে বিচার হবে। সেইখানে যদি বিচার প্রক্রিয়ার অবস্থা এরকম হয় তাহলে আপনি চিন্তা করেন যে সাধারণ যে ধর্ষণ এবং হত্যা মামলাগুলো বা শিশু ধর্ষণ হত্যা মামলাগুলো সেগুলির অবস্থা কেমন, ভয়াবহ অবস্থা। এটা নিয়ে গভর্নমেন্টের আসলে ভ্রুক্ষেপ নাই। তারা ব্যান্ডেড সলিউশনে যে আজকে এটা নিয়ে আন্দোলন হচ্ছে এটার সলিউশন করো, কিন্তু বিচার বিভাগের যে বাজেট দরকার, বিচারকের সংখ্যা বাড়ানো দরকার, মামলা অনুপাতে বিচারক নিয়োগ দরকার, ঠিক সময়ে মামলাগুলো শেষ হওয়া দরকার, সেই নিয়ে গভর্নমেন্টের কোনো ভ্রুক্ষেপ নাই। এবং এই কারণেই দেখা যায় যে আপিলে এসে বিচারকের স্বল্পতার কারণে এখন আমরা 10 বছর পিছনের মামলার হিয়ারিং করি।
অর্থাৎ আমরা ধরতে গেলে আমরা 10 বছর পিছানো আছি। এবং আরো এই জটিলতা বাড়ে যখন এই মামলাগুলোর আপিল শুনানি শেষ হয় এবং আসামি পক্ষ যদি অ্যাপিলেট ডিভিশনে যায়, অ্যাপিলেট ডিভিশনে বিচারপতির সংখ্যা 5 থেকে 6 জন, তখন আসলে কি হবে? এটাও চিন্তার বিষয়। তো তবুও আমরা প্রত্যাশা রাখতে চাই যে এই ধরনের মামলাগুলো একটু দ্রুত বিচার সম্পন্ন হবে এবং যেহেতু এখানে রাষ্ট্র খুবই তৎপর, অতএব পেপার বুক হলে আমরা আশা করি যে আগামী 2 মাসের মধ্যে আমরা প্রত্যাশা রাখি যে এই বিচার কার্য শেষ হবে। তবে পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে তারা যাবে কিনা বা গেলে কি হবে সেটা একটা প্রশ্ন থেকে যায়, আবার রিভিউর প্রশ্ন থেকে যায়। যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান সেটা কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করি এবং এই জন্য আসলে সরকারের পার্মানেন্ট একটা সলিউশন দরকার।